সিকিম যেন জাপান। কেন বলছি এ কথা? কারণ জাপানে যেরকম ঘন ঘন ভূমিকম্প হয়, ঠিক একইভাবে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে সিকিম। গত সপ্তাহের শনিবার রাতে আবার ভূমিকম্প হলো। 60 ঘন্টায় 26টা ভূমিকম্প হয়েছে সিকিমে। বুঝতে পারছেন মানে কতটা প্রভাব পড়ছে? একবার আন্দাজ করুন যে 60 ঘন্টা অর্থাৎ বলতে গেলে 2 দিন ধরুন বা 3 দিন ধরলাম আমি হিসেবের খাতিরে, সেখানে পরপর 26 বার ভূমিকম্প। আর এই সিকিমের ভূমিকম্পের জেরে বারবার করে কাঁপছে উত্তরবঙ্গ। কিন্তু এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এর কারণ কি? এটা কি শুধুই একটা প্রাকৃতিক বিপর্যয়, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে বড় কোনো অশনি সংকেত? আজ সেই বিষয় নিয়েই আলোচনা করব আমরা। লেটস ডিসকাসে আপনাদের সঙ্গে রয়েছে আমি ইশা। সিকিম অত্যন্ত শান্ত একটা পাহাড়ি রাজ্য। আমাদের প্রতিবেশী রাজ্য কিন্তু ভীষণভাবে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। প্রত্যেক বছরই হাজার হাজার কিংবা বলা ভালো লাখ লাখ পর্যটক সিকিমে ঘুরতে যান। সিকিমে কিন্তু আবার পরিচ্ছন্নতার বিষয়ে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়। সেখানে রাস্তাঘাটে একটাও আবর্জনা পড়ে থাকে না। এত যে সাফ সুতরো একটা রাজ্য, সেখানে কেন এরকম ভূমিকম্প হচ্ছে? এই যে বারবার করে ভূমিকম্প হচ্ছে, তার জন্যই কিন্তু অনেকে এখন সিকিমকে জাপানের সঙ্গে তুলনা করছেন। এই যে যারা এই মুহূর্তে ঘুরতে গিয়েছিলেন, অর্থাৎ যখন ভূমিকম্প হচ্ছিল তখন যারা ঘুরতে গিয়েছিলেন তারা কিন্তু ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং তারা একবার যদি আপনারা ফেসবুক খোলেন কিংবা ইনস্টাগ্রাম খোলেন, তাহলে দেখতেও পাবেন যে তারা বিভিন্ন পোস্ট করেছেন এবং নিজেদের ভয়ের কথা জানিয়েছেন। একই সঙ্গে এই চিন্তাও তুলে ধরেছেন যে সিকিমে এই রকম ঘন ঘন ভূমিকম্প হওয়া কি স্বাভাবিক? উত্তরটা হলো না। তার আগে এই যে সিকিমের যে ভূমিকম্প হচ্ছে সেইটার একটুখানি তথ্য তুলে ধরি। সিকিমে যে ভূমিকম্পটা হয়েছে তার মূল উৎসস্থল ছিল নামচিতে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.9। এর কয়েক মিনিট বাদেই আবার ওই সন্ধ্যাতেই 6:35 গেলসিংয়ে ভূমিকম্প হয়। তার মাত্রা কিন্তু আরও বেশি, 4.2। এরপরে নামচি, মঙ্গনে একাধিক পরপর ভূমিকম্প হতে থাকে। সেই দিনে সব মিলিয়ে মোট 5টা ভূমিকম্প হয়েছিল। আর প্রত্যেকবারই দেখা যাচ্ছিল যে এই উত্তর সিকিমে ম্যাক্সিমাম ভূমিকম্পটা হচ্ছে। এবার এই যে বারবার ভূমিকম্প হচ্ছে, অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বারবার ভূমিকম্পে কাঁপল সিকিম। এর কারণেই জাপানের ভূমিকম্পের সঙ্গে তুলনাটা চলে আসছে। সিকিমে এই যে ঘন ঘন ভূমিকম্প, এটা কিন্তু বিরল, একথা বলছেন বিশেষজ্ঞরাও। এই ছোট ছোট ভূমিকম্প আসলে একটা বড় বিপদের ইঙ্গিত। এই বিষয়ে মুখ খুলেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান রঞ্জন রায়। তার বক্তব্য, সিকিম এখন কিন্তু জাপান বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মতোই হয়ে গিয়েছে। তার কারণ এই যে ভূমিকম্প প্রবণ এলাকাগুলি, অর্থাৎ গোটা হিমালয় জুড়ে কিংবা দার্জিলিং, সিকিম, এগুলো অতি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। এই যে ভূমিকম্প হচ্ছে তার জেরে শক্তি বেরোচ্ছে ঠিকই, কিন্তু তাতে যে বিপদ কমে যাচ্ছে এমনটা নয়, বরঞ্চ এর পরে ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। এবার আমি একটুখানি যখন বারবার করে জাপানের কথা বলছি, তাহলে বোঝাই যে কেন জাপানে বারবার করে ভূমিকম্প হয়। জাপানে বারবার ভূমিকম্প হওয়ার প্রধান কারণ হলো তার ভৌগোলিক অবস্থান। সহজ ভাষায় বলতে গেলে জাপান এমন একটা জায়গায় অবস্থিত যেখানে পৃথিবীর অন্দরে সব থেকে বেশি সংঘর্ষ হয়। তার কারণ জাপান অবস্থান করছে 4টে বড় বড় টেকটনিক প্লেটের মিলনস্থলে। রয়েছে প্যাসিফিক প্লেট, ফিলিপিন্স সি প্লেট এবং ইউরেশিয়ান প্লেট আর নর্থ আমেরিকান প্লেট। এই প্লেটগুলোর মধ্যে সবসময় সংঘর্ষ হচ্ছে, একে অপরকে ধাক্কা মারছে কিংবা সরে যাচ্ছে, কিংবা একটা প্লেট আরেকটা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। আর তার কারণেই বারবার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। এছাড়া জাপান কিন্তু প্যাসিফিক রিং অফ ফায়ার, এই যে
ভূমিকম্প প্রবণ অর্থাৎ সব থেকে বেশি সক্রিয় ভূমিকম্প যেখানে হয় সেইটাকে এই প্যাসিফিক রিং অফ ফায়ার, তার মধ্যেই কিন্তু জাপানও অবস্থিত। এই প্যাসিফিক রিং অফ ফায়ারে সব থেকে বেশি ভূমিকম্প হয়। হিসেব বলছে যে গোটা পৃথিবীর প্রায় 90% ভূমিকম্পই হয় এই প্যাসিফিক রিং অফ ফায়ারের মধ্যে যে সমস্ত দ্বীপ বা দেশ অবস্থিত রয়েছে, মহাদেশ অবস্থিত রয়েছে সেখানে। তাছাড়া জাপানে কিন্তু সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে 100টারও বেশি। সেখানে যখনই এই আগ্নেয়গিরি জেগে ওঠে, ম্যাগমা বেরোতে শুরু করে, তখনও কিন্তু ভূমিকম্প হয়। তাহলে এবার প্রশ্ন হলো, জাপান এত ভূমিকম্প সহ্য করে তাহলে টিকে থাকছে কি করে? তার অন্যতম কারণ কিন্তু জাপানের বুদ্ধিমত্তা। কঠোর ভূমিকম্প প্রতিরোধ বিল্ডিং কোড রয়েছে জাপানে। এমনভাবে এই জাপানের বাড়িগুলি তৈরি করা হয় যাতে ভূমিকম্প প্রতিরোধ করা যায়। এবং জাপান সরকারের এটাই কিন্তু বাড়ি তৈরির ক্ষেত্রে অন্যতম শর্ত থাকে যে বাড়ির নিচটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে বড়সড় ভূমিকম্পেও বড় কোনো ক্ষয়ক্ষতি না হয়। এছাড়া জাপানে কিন্তু রয়েছে আর্লি ওয়ার্নিং সিস্টেম, অর্থাৎ কোনো বিপর্যয় আসলে তার আগে থেকেই ঘন ঘন সতর্কবার্তা পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে, যার ফলে তারা সঠিক সময়ে বেরিয়ে আসতে পারেন এবং বড় বিপদের হাত থেকে বাঁচতে পারেন। এছাড়া জাপানের মানুষকে নিয়মিতভাবেই ডিজাস্টার ড্রিল করানো হয়, অর্থাৎ তারা আগে থেকেই জানেন যে এরকম যদি কোনো ভূমিকম্প হয় তাহলে তাদের কি করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে কিংবা সিকিমে এরকম কি কোনো ড্রিল হয়? আমরা কি জানি যে ভূমিকম্প হলে কি করতে হবে? উত্তরটা কিন্তু আমাদের সবার কাছেই রয়েছে। এবার কেন সিকিমে ভূমিকম্প হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন যে এই ভূমিকম্পের অন্যতম কারণ হলো তিস্তায় জলবিদ্যুৎ প্রকল্প। এর জন্য প্রচুর জলাধার নির্মাণ করা হয়েছে। এছাড়া অবৈধ নির্মাণ তো রয়েইছে। পাহাড়ের অন্দরে ডিনামাইট ফাটিয়ে রেলপথ তৈরি করা হচ্ছে। এর ফলে একটার পর একটা ধাক্কা সহ্য করছে এই পাহাড়গুলো, দুর্বল হয়ে যাচ্ছে শিলাস্তর। আর তাছাড়া যে ভূমিকম্পের যে মানচিত্র হয়, অর্থাৎ সিসমিক জোনের যে আমরা গোটা ম্যাপটা পাই, সেখানেও কিন্তু এখন সিকিমের অবস্থান বদলে গিয়েছে। এতদিন পর্যন্ত সিসমিক 5 জোনে ছিল সিকিম, সেটা কিন্তু এখন বেড়ে সিসমিক 6 জোন হয়ে গেছে। দার্জিলিংও কিন্তু এই ঠিক একই বিপদের মধ্যে রয়েছে। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো এখন অতি ভূমিকম্প প্রবণ হয়ে উঠছে। আর যেহেতু চ্যুতিপ্রবণ এলাকা, তার জন্য বিপদের আশঙ্কাও ক্রমে বেড়ে যাচ্ছে। আর যদি সিকিমে অর্থাৎ পড়শিরার যে বিপর্যয় হয়, তাহলে বাংলার জেলাগুলোতেও কিন্তু ক্ষতি হবেই, বিশেষ করে উত্তরের জেলাগুলোতে। এবার এই যে সিকিমের কথা বলছিলাম, সিকিমে যেরকম নিয়ম রয়েছে যে 3 তলার ওপরে বাড়ি তৈরি করা যায় না, কিন্তু এখন যারা ঘুরতে গিয়েছেন তারা একটুখানি চোখ ফিরিয়ে দেখুন তো, দেখবেন বিরাট বড় বড় হোটেল রয়েছে। তার কি অনুমতি রয়েছে? এইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। কারণ একটা কোনো বিপদ হলে কিন্তু হাজার হাজার মানুষের প্রাণ যাবে। আবার শিলিগুড়ি কমার্স কলেজের অধ্যক্ষ এবং ভূগোলের অধ্যাপক রঞ্জন সরকারও কিন্তু এই ঘন ঘন ভূমিকম্প নিয়ে অনেক সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলছেন এই ভূমিকম্প প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, এই বিপর্যয় কখন আসবে তা আগে থেকে বলা যায় না, কিন্তু এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এটা অ্যালার্ট এবং অ্যালার্ম, আমাদের শুধরে যেতে হবে। যেখানে আমাদেরকে অ্যালার্ট হওয়ার সময় আমার মনে হয় এসছে, আমরা ন্যাচারাল ক্যালামিটিস কখনো ইনভাইট করি না, বাট আমাদের হিউম্যান ইনডিউসড ন্যাচারাল ক্যালামিটিস যেটা হয়, তা আমাদের অ্যাক্টিভিটিসের দ্বারা হিউম্যান অ্যানথ্রোপোজেনিক কজেসের কারণে যেগুলো হয় সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে প্রমোট করছি। বিকজ আমরা জানি টেকনোলজিক্যালি ভালনারেবল জোন, সেখানে হিউম্যান হ্যাবিটেন্টসের জন্য, হ্যাবিটেশনের জন্য যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার লাগে তার জন্য কিন্তু খুব বেশি স্ট্রেস বা সেখানকার সিচুয়েশানে কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট পড়ে না। বাট যেটা হচ্ছে এখন, আমরা ওখানে হিউজ রকমের একটা ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস অবশ্যই এক্সপেক্টেড, দরকারও আছে। স্ট্র্যাটেজিক্যালি জিও স্ট্র্যাটেজিক লোকেশন যদি দেখেন চায়না পাশে, তো ন্যাচারালি সেখানে স্ট্র্যাটেজিক্যালি আমাদের সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ট্রেন, কমিউনিকেশন, যে কোনো ফাস্ট মুভমেন্ট অফ প্যাসেঞ্জার্স, আর্মি, গুডস, আইটেমস অ্যান্ড এভরিথিং, অ্যাক্সেসরিজ, যা যা অ্যামিউনিশনস, সব যা যা দরকার, সেটা করার ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু তার সাথে সাথে আমাদের জিওটেকটনিক লোকেশনটা ভেবে সেই প্ল্যানিংগুলো করা উচিত। শুধুমাত্র ভূমিকম্পেই কিন্তু বিষয়টা সীমাবদ্ধ থাকছে না, এরপরে রয়েছে আফটার শক, মাইক্রো আর্থকুয়েক, এগুলো কিন্তু আরও বড় ক্ষতি করতে পারে।
তাই এখনই মানুষের সতর্ক হওয়া দরকার। সমগ্র হিমালয় অঞ্চল, সিকিম, দার্জিলিং সহ সমগ্র হিমালয় অঞ্চলটাকে জোন 5 থেকে সিসমিক জোন 6 অতি ভূমিকম্প প্রবণ এলাকায় আমরা দেখতে পেরেছি, এটা এসছে। এবং দেখা যাচ্ছে যে এই অঞ্চলটা বিশেষ করে যেভাবে ভূমিকম্প প্রবণ এলাকায় চিহ্নিত হচ্ছে তার জন্য মানুষই দায়ী। এবং এমনিতেও এই অঞ্চলটা বিভিন্নভাবে ফল্ট জোন, চ্যুতিপ্রবণ এলাকা হওয়ার জন্য একটা ভূমিকম্পের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আছেই। এছাড়াও দেখা যাচ্ছে আমরা বিশেষ করে আমরা যদি এই যে সিকিম, দার্জিলিং এই অঞ্চলটা আমরা যেখানে দেখছি যে বিগত প্রায় 72 ঘন্টার মধ্যেই প্রায় 24-25 বার ভূমিকম্প হয়েছে, এটা মূলত কারণটা আমরা একটা ধরে নিতে পারি যে তিস্তায় যেভাবে লো ড্যাম প্রজেক্টগুলো তৈরি হয়েছে। এবং আপনি একটা খেয়াল করবেন যে ভূমিকম্পগুলো খুব বড় আকারের না হলেও মাঝারি থেকে ক্ষুদ্র আকারের, এবং আধ ঘন্টা, কখনো ঘন্টা, 1 ঘন্টা, কখনো 45 মিনিট এর মাঝামাঝি সময়ের মধ্যেই কিন্তু এই ভূমিকম্পগুলো হয়েছে। কিছু উন্নয়নমূলক কাজ করা হচ্ছে যেগুলো অবৈজ্ঞানিক, অনিয়ন্ত্রিত। আর এই ধরনের আরও প্রতিবেদন জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।